হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যে সকল ভাই বোনেরা এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে বিএ বেঙ্গলি অনার্স নিয়ে ফার্স্ট সেমে অ্যাডমিশন হয়েছো, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা সাজেশনটা যদি দিতেন তাহলে ভালো হতো। তো আজকের এই ভিডিওতে আমরা সাজেশনটি আলোচনা করব, সম্পূর্ণ সাজেশন। তোমাদের সিলেবাসটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, যেটা অষ্টাদশ শতাব্দীর আগে মুহূর্ত পর্যন্ত বা প্রাক আধুনিক পর্ব পর্যন্ত কিন্তু তোমাদের সিলেবাসটির বিস্তার। তো যাই হোক, তোমরা দেখেছো তোমাদের সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়, তাই না? তাই প্রশ্নের পরিমাণ কিন্তু একটু বেশি হবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা তোমাদের হাতে মোটামুটি এখনও পরীক্ষা হতে 1 মাস সময় রয়েছে। কেননা তোমাদের রীতিমতো রুটিন দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের পরীক্ষা হবে মার্চ মাসের 2 তারিখ থেকে। তাহলে আমাদের হাতে 1 মাস সময় আছে। প্রশ্ন যে কটা দেওয়া হবে এই সাজেশনে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলে প্রশ্ন উত্তরে বাংলা এখানে লেখানো হবে। তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে পারি যে প্রশ্নগুলো যেদিন লেখাবো সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা সেই দিনেই বাড়িতে বসে প্র্যাকটিস করে নেবে। প্রতিদিন 1টা কিংবা 2টো করে প্রশ্ন লেখানো হবে। প্রতিদিনের কাজ প্রতিদিন কিন্তু তোমরা যদি করো, তাহলে তোমরা লক্ষ্য করবে যে তোমাদের এই মার্চ মাসের 2 তারিখ আস্তে আস্তে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসবে সেগুলো করতে কিন্তু তোমাদের অসুবিধে কোনো রকমই হবে না। ঠিক আছে? তাহলে চলো, আর একটা কথা, যে সাজেশনে অনেক কটা প্রশ্ন তো দেওয়া রয়েছে, সেখান থেকেও কোন কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো কিন্তু তোমাদেরকে একদম শেষে আমি জানাচ্ছি। ঠিক আছে? তো তোমাদের এই পুরো সিলেবাসটাকে আমি মোট 5টি পার্টে ভাগ করেছি। ঠিক আছে? পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এইভাবে। তো 5টি পার্টের মধ্যে যে ইম্পর্ট্যান্টগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমি জানাচ্ছি। ঠিক আছে? তাহলে দেখো, প্রথম প্রশ্নটি যেটা রয়েছে পার্ট 1, ঠিক আছে? প্রথম প্রশ্ন আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে? এই প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, তোমরা সিলেবাস যদি লক্ষ্য করো তাহলে তোমাদের সিলেবাসের প্রথমেই একটা জায়গা আছে, সেটা হচ্ছে যুগবিভাগ, কাল ও নিদর্শন, যুগবিভাগের তাৎপর্য। এই জায়গা থেকে কিন্তু এই প্রশ্নটি আসার সম্ভাবনা থাকে। আর এই প্রশ্নটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট হয় পরীক্ষার জন্য। এই প্রশ্নটা কিন্তু বারবার প্রশ্নপত্রে লক্ষ্য করা যায়। ঠিক আছে? তাই এই প্রশ্নটি কিন্তু ইম্পর্ট্যান্ট, তোমাদেরকে কিন্তু করে যেতে হবে, লেখানো হবে ইউটিউব চ্যানেলে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে কিনা যে চর্যাপদের সমানচিত্র। ঠিক আছে? আমরা জানি চর্যাপদকে কি বলা হয়, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। তো চর্যাপদের সমানচিত্রটা আমাদেরকে করতেই হবে। এখানে দেখো আমি ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিয়েছি। হ্যাঁ, যেগুলো ইয়েলো ব্যাকগ্রাউন্ড সেগুলো কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। হ্যাঁ, তাহলে চর্যাপদের সমানচিত্র, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদেরকে ভালোভাবে করে যেতে হবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন আছে চর্যাপদের সাহিত্য মূল্য ও ঐতিহাসিক মূল্য বিচার করো। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন হবে যে স্যার দুটো তো আলাদা আলাদা, কিন্তু একসাথে দিলেন কেন? দেখো, যদি 10 নাম্বারের প্রশ্ন হয় তাহলে দিবে কি না চর্যাপদের সাহিত্য মূল্য ও ঐতিহাসিক মূল্য বিচার করো। আর যদি 5 নাম্বারের দিতে হয় তাহলে দেবে শুধু চর্যাপদের সাহিত্য মূল্য। তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে চর্যাপদের সাহিত্য মূল্য। তো তোমাদেরকে দুটো আলাদা আলাদাভাবে লেখানো হবে। চর্যাপদের সাহিত্য মূল্যকে 5 নাম্বারের হিসেবে লেখানো হবে এবং ঐতিহাসিক মূল্যকেও 5 হিসেবে লেখানো হবে। যদি এই দুটোকে কম্বাইন্ড করে পড়ে পরীক্ষাতে যে চর্যাপদের সাহিত্য মূল্য ও ঐতিহাসিক মূল্য বিচার করো, যদি 10 নাম্বারের দিয়ে দেই তাহলে সেই দুটোকে যোগ করে দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? এরপরে 4 নাম্বার প্রশ্ন যেটা রয়েছে কি না চর্যাপদের নামকরণ প্রসঙ্গ। কখনো কখনো প্রশ্ন এরকমভাবেও দিতে পারে। দেখো, কেননা তোমরা হচ্ছ নিউ ব্যাচ। ঠিক আছে? তোমরা হচ্ছ ফার্স্ট ব্যাচ এই নিউ সিলেবাসে, তাই তোমাদের প্রশ্ন কিন্তু অতটা টাফ নাও হতে পারে। সহজ সরল যে প্রশ্নগুলো সেগুলো দিয়েই কিন্তু তোমাদের শুরু করতে পারে। এমনটাও লক্ষ্য করতে পারো যে চর্যাপদের সমানচিত্র এলোই না, সেখানে প্রশ্ন কিভাবে এলো না, প্রশ্ন এরকমভাবে আসতে পারে চর্যাপদের প্রকাশকাল, আবিষ্কার, প্রকাশকাল এবং নামকরণ প্রসঙ্গে আলোচনা করো, কিংবা হয়তো দিল শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার, প্রকাশকাল এবং নামকরণ প্রসঙ্গে আলোচনা করো। ঠিক আছে? এইরকম খণ্ড খণ্ড করে প্রশ্ন কিন্তু তোমাদেরকে দিলেও দিতে পারে। তাই এই জিনিসটা মনে রাখবে, চর্যাপদ কবে আবিষ্কার হচ্ছে, কে আবিষ্কার করছে, কতবারের প্রচেষ্টায় আবিষ্কার করছে, কখন প্রকাশ হচ্ছে, কোথায় প্রকাশ হচ্ছে, কি নামে প্রকাশ হচ্ছে, কোন সাহিত্য পরিষদ থেকে প্রকাশ হচ্ছে,
এর নামকরণ কিভাবে আমরা আসছি, চর্যাগীতি কোষ বৃত্তি, হ্যাঁ, বা চর্যাগীতি কোষ, এখানে আমরা কিভাবে পৌঁছাচ্ছি, কে কিভাবে নামকরণ করছে, কে কি নাম দিচ্ছে, সমস্ত মোটামুটি একটা যে ছোট ছোট যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি আমাদেরকে ভালো করে যদি জেনে যেতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তরগুলো অনায়াসে আমরা সুন্দরভাবে করে নিতে পারবো। ঠিক আছে, তাই এই যে চর্যাপদের নামকরণ প্রসঙ্গ, এই চর্যাপদের নামকরণ প্রসঙ্গটা কিন্তু 5 নম্বরের পরীক্ষাতে চলে আসে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো যে প্রশ্নটি রয়েছে, যেটা কিন্তু পড়ার চান্স 99.9%। ঠিক আছে, 99.9% আছে তোমাদের। কি না, বাংলা সাহিত্যের ক্ষেত্রে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি এতটাই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য যে বলার অবকাশ রাখে না, প্রচণ্ড পরিমাণে ইম্পর্ট্যান্ট। তোমাদের যদি ভাগ্য খুবই খারাপ হয় তাহলে বলার কিছু নেই। ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসার চান্স প্রবল রয়েছে। ঠিক আছে, কি না, বাংলা সাহিত্যের ক্ষেত্রে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা কর। ওকে, এই প্রশ্নটির অ্যান্সার দিয়েই কিন্তু আমরা শুরু করব, কারণ এই প্রশ্নটি তোমাদের প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এবং এই প্রশ্নটির অ্যান্সার তোমাদেরকে খুব ভালো করে করতে হবে। তুর্কি আক্রমণের প্রভাব বা তুর্কি আক্রমণের ফলশ্রুতি। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, পরে 5 নম্বরের প্রশ্ন যেটা রয়েছে, এরপর আমাদের চর্যাপদটা ক্রস হয়ে গেল। তুর্কি আক্রমণ হলো, এখানে একটা অন্ধকার যুগ, তারপরে অন্ধকার যুগ 150 বছর ধরে চলেছিল, আমরা সকলেই জানি। এই 150 বছর ক্রস করে আমাদের কি বাংলা সাহিত্যের জগতে আলোর দিশা আসছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের হাত ধরে, তাই তো? তো এরপর আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পাচ্ছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেটা কি না, বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গুরুত্ব বিচার করো। ওকে, দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে না, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লৌকিক প্রেমের কাহিনী, সংক্ষেপে তোমাদের মতামত দাও। এগুলো লেখানো হবে, চাপ নেওয়ার কোনো কারণ নেই। ইনকেসের ব্যাপারে যদি পরীক্ষাতে চলে আসে, তাই না, আমরা ভাবছি সহজ দেবে, কিন্তু যদি চলে আসে তখন তাই তোমাদেরকে লিখিয়ে দেওয়া হবে, হ্যাঁ, সময় থাকতে, এবং তোমরা মোটামুটি একটু পড়ে যাবে যাতে এলে তোমরা কিছু না কিছু লিখে আসতে পারো। ঠিক আছে, সেই উদ্দেশ্যেই কিন্তু তোমাদের এই প্রশ্ন বা সাজেশনটা কিন্তু বানানো। ওকে, তো দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লৌকিক প্রেমের কাহিনী সংক্ষেপে আলোচনা করো। যে প্রশ্নটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট হয় সেটা হচ্ছে চণ্ডীদাস সমস্যা। ঠিক আছে, চণ্ডীদাস সমস্যা, কারণ আমরা সকলেই জানি বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস, আমরা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 3টে ভণিতা পাই। তাহলে এখানে সমস্যাটা হচ্ছে এরকমই গবেষক মহলে, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি অ্যাকচুয়ালি কে লিখেছিলেন, দ্বিজ চণ্ডীদাস লিখেছিলেন, বড়ু চণ্ডীদাস লিখেছিলেন, নাকি দীন চণ্ডীদাস লিখেছিলেন? এই যে একটা সমস্যা, ঠিক আছে, এইটার নাম হচ্ছে চণ্ডীদাস সমস্যা। এই সমস্যাটা কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে। ঠিক আছে, তো এটাও লেখানো হবে, চাপ নেওয়ার কিছু নেই। এটা যদি আসে তো 5 নম্বরের আসতে পারে। ওকে, তাহলে খুব বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এরপর 8 নম্বরের যে প্রশ্ন, অর্থাৎ পার্ট 1-এর শেষ প্রশ্ন, সেটা কি না, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে নাট গীতিকা বলা যায় কিনা? নাট গীতিকা বলা যায় কিনা, এই প্রশ্নটিও কিন্তু ইম্পর্ট্যান্ট হয়। তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে চণ্ডীদাস সমস্যা। দেখো আমি এখানে ইয়েলো কালারে মার্ক করেছি। ওকে, এই হলো পার্ট 1। এরপরে পার্ট 2। পার্ট 2তে যে প্রশ্নটি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হবে সেটা হচ্ছে কিনা, যে মঙ্গল কাব্যের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। কি না, মঙ্গল কাব্যের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য, এটা খুব ভালো করে আমাদেরকে কিন্তু করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে না, মঙ্গল কাব্য কাকে বলে? মনসা মঙ্গল কাব্যের ধারার শ্রেষ্ঠ কবিকে এবং তার বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে সবসময় মনে রাখবে যে তোমাদের সিলেবাস অনুযায়ী মনসা মঙ্গল আছে এবং বিজয় গুপ্তের মনসা মঙ্গল আছে। আর আমরা সকলেই জানি যে মনসা মঙ্গল কাব্যের ধারায় শ্রেষ্ঠ কবি হচ্ছে কে না, বিজয় গুপ্ত। তাহলে এই বিজয় গুপ্তের, তারপর প্রশ্ন আছে না, মনসা মঙ্গল কাব্যের ধারায় শ্রেষ্ঠ কবিকে, তাহলে কি আমরা পাচ্ছি বিজয় গুপ্তকে, এবং তার বৈশিষ্ট্য আলোচনা করো। অর্থাৎ তার এই যে তিনি যে মনসামঙ্গল কাব্যটি লিখেছিলেন তার কৃতিত্ব, লেখার জন্য তার কৃতিত্ব কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে এখানে। ঠিক আছে, এবং যদি আদিকবিকে যদি প্রশ্ন করা হয় যে মনসামঙ্গল কাব্যের আদিকবিকে, তাহলে আমরা কি বলবো, কানাহরি দত্ত। ঠিক আছে, বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। এরপরে এই প্রশ্নটাকে একটু অথবা দিয়েও আসতে পারে, সেটা কেমন না, মনসামঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে লেখো। এই কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। কি না, মনসা মঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে লেখো। এই কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। মানে ওই যে বললাম বিজয় গুপ্তের জায়গাটা, যে তোমাদেরকে এখানে মনসা মঙ্গল
কাব্যের কাহিনীটা সংক্ষেপে একটু লিখতে হবে, ঠিক আছে, 5 নাম্বার করে, আর তারপরে 5 নাম্বার করে লিখতে হবে যে এই কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব কিন্তু তোমাদেরকে আলোচনা করতে দিতে পারে। তো এই প্রশ্নটা দুভাবে আসতে পারে, একটা হচ্ছে কি না মঙ্গল কাব্য কাকে বলে, মনসা মঙ্গল কাব্যের ধারায় শ্রেষ্ঠ কবিকে এবং তার বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে, অথবা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে মনসা মঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে আলোচনা করো, এই কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। বোঝা গেল? ওকে। এরপরে পার্ট 2 এর তৃতীয় প্রশ্ন হচ্ছে কি না বাংলা অনুবাদ কাব্যধারায় কৃত্তিবাসের অবদান আলোচনা করো। খুব বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তোমাদের অনেকগুলো প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু শেষে দেখবে মোটামুটি 8 থেকে 9 খানা প্রশ্ন কিন্তু আমি তোমাদের জন্য রেডি করেছি। ওকে, তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে মোটামুটি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কিন্তু করে যেতেই হবে তোমাদেরকে মোটামুটি, ঠিক আছে। তো দেখো যে প্রশ্নটি কি রয়েছে এখন না বাংলা অনুবাদ কাব্যধারায় কৃত্তিবাসের অবদান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি খুব বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, এটা খুব ভালো করে আমাদেরকে করতে হবে। ওকে, 4 নাম্বার প্রশ্ন কি রয়েছে এখান থেকে পার্ট 2 থেকে না ভাগবতের অনুবাদ হিসেবে মালাধর বসুর কৃতিত্ব বা কবি পরিচয়। 5 নম্বরে আছে বাংলায় কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণ কি ছিল, এটাও কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, ঠিক আছে। 6 নাম্বার প্রশ্ন যেটা রয়েছে যে বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির কবি কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করে, এটাও কিন্তু তোমাদেরকে করে যেতেই হবে, ঠিক আছে, বোঝা গেল। অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে কেমন না বিদ্যাপতি বাঙালি নন অথচ তাকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করার কারণ কি, ঠিক আছে। ওকে, এই গেল পার্ট 2, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো পার্ট 3। পার্ট 3তে কি রয়েছে না বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান আলোচনা করো। খুব বেশি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, আমি তোমাদেরকে এটা লিখেওছি বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান, আবার এটাও লিখেছি বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব, দুটোই লেখানো আছে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে না বাংলা ভাষায় রচিত প্রধান প্রধান চৈতন্য গ্রন্থগুলির উল্লেখ করো, ঠিক আছে। দেখো কি না বাংলা ভাষায় রচিত প্রধান প্রধান চৈতন্য গ্রন্থগুলির উল্লেখ করো, কোন গ্রন্থটিকে তুমি শ্রেষ্ঠ বলে মনে করো কারণ সহ লেখো। আবারও বলছি প্রশ্নটা ভালো করে কিন্তু শুনবে, বাংলা ভাষায় রচিত প্রধান প্রধান চৈতন্য গ্রন্থগুলির উল্লেখ করো, তারপরে কি না কোন গ্রন্থটিকে তুমি শ্রেষ্ঠ বলে মনে করছো সেটা তোমাকে কারণ সহ লিখতে পারে, এইভাবেও কিন্তু প্রশ্ন দেই, ঠিক আছে। ওকে, 3 নম্বর প্রশ্ন লেখানো হবে এগুলো। 3 নম্বর প্রশ্ন পার্ট 3 থেকে কি না কবি গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা কি না চণ্ডীদাস ও জ্ঞানদাসের কবি ধর্মের তুলনামূলক আলোচনা করো। এই গেল পার্ট 3 থেকে। এবার আমরা পার্ট 4-এ চলে যাব। পার্ট 4-এ ফার্স্ট কোশ্চেন কি রয়েছে না মনসামঙ্গল কাব্যের ধারায় কেতকাদাস ক্ষেমানন্দের কৃতিত্ব আলোচনা করো। 2 নম্বর চণ্ডীমঙ্গল কাব্যের ধারায় মুকুন্দরাম চক্রবর্তী এর কবি কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে না চণ্ডীমঙ্গল কাব্যের কবি মুকুন্দরাম চক্রবর্তীকে উপন্যাসিকের অগ্রদূত বলা যেতে পারে, মন্তব্যটি সার্থকতা বিচার করো, ঠিক আছে, হয়ে গেল। এরপরে শেষ যে প্রশ্নটি রয়েছে এখানে পার্ট 4 থেকে সেটা হচ্ছে কি না ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা যায় কিনা আলোচনা করো। এই প্রশ্নটি আসার চান্স কিন্তু এটাও কিন্তু 99.9%, ঠিক আছে, এটাও ওকে কি না ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা যায় কিনা আলোচনা করো, বোঝা গেল। আবার এখানে এটাও দিতে পারে যে ঘনরাম চক্রবর্তীর কবি কৃতিত্ব আলোচনা করো, কারণ আমরা সকলেই জানি ধর্মমঙ্গল কে লিখেছিলেন, ঘনরাম চক্রবর্তী। আবারও অনেকেই আছেন কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যটা পড়তে হচ্ছে তোমাদেরকে, তাই না। ওকে, তো এই প্রশ্নটা আমাদেরকে খুব ভালো করে যেতে হবে, লেখানো হবে। পার্ট 5 অর্থাৎ শেষ জায়গাটা যেটা রয়েছে, সরি 6টা পার্টে বিভক্ত করা আছে, আমি একটু ভুল বলে দিলাম, ঠিক আছে, 6টা পার্টে বিভক্ত করা আছে। পার্ট 5-এ কি রয়েছে না অষ্টাদশ শতাব্দীর সামাজিক পটভূমি ভারতচন্দ্রের রণদামঙ্গল কাব্যে কিভাবে রক্ষিত হয়েছে তা আলোচনা করো বা লেখো। দ্বিতীয় প্রশ্ন ভারতচন্দ্র যুগসন্ধির কবি আলোচনা করো, খুব বেশি ইম্পর্টেন্ট, ওকে। 3য় নম্বর প্রশ্ন দৌলত কাজীর কবি প্রতিভা আলোচনা করো। এবং শেষ যেটা রয়েছে এই পার্ট 5 থেকে সেটা হচ্ছে সৈয়দ আলাউল এর কবি প্রতিভা আলোচনা করো। এই দৌলত কাজী এবং সৈয়দ আলাউল এই দুটোকেই কিন্তু ভালো করে আমাদেরকে করে যেতে হবে, ঠিক আছে, বোঝা গেল। কেননা আরাকান রাজসভার বা তোমাদের এই যে সপ্তদশ শতাব্দীর যে মুসলমান কবি ও যে কাব্যের জায়গাটা তোমাদের রয়েছে এখান থেকে আমরা দুটো পাচ্ছি আরাকান রাজসভা, যে দৌলত কাজী এবং সৈয়দ আলাউল, ঠিক আছে, মুসলমান কবি দুজনেই। তো এই দুজনের কবি কৃতিত্বটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, দুজনের মধ্যে যে কোনো একজনের কিন্তু পরীক্ষাতে আসবে। ওইখান বোঝা গেল। এরপরে পার্ট 6-এ কি রয়েছে না মহারাষ্ট্র পুরাণ কাব্যের বিষয়বস্তু আলোচনা করো। দ্বিতীয় হচ্ছে কি না বাউল গীতির বৈশিষ্ট্য কি, বিশিষ্ট বাউল সাধকের অবদান আলোচনা করো। লালন ফকির আমি এখানে দিয়েছি, আরও অনেকজনই আছেন, আমি এখানে লালন ফকিরটা এই কারণেই দিচ্ছি, অনেকজনই আছেন তো লালন ফকির হচ্ছেন একজন
মানে কি বলবো, শ্রেষ্ঠ বাউল সাধক, ঠিক আছে? সেই জন্য আমরা লালন ফকিরের দিকেই যাব। আর তোমাদের নির্দিষ্ট কোনো বলে দেওয়া নেই যে এই বাউল মানে এই বাউল সাধককে নিয়ে তোমাদেরকে পড়তে হবে। সেখানে বাউল সঙ্গীত লেখা রয়েছে বা বাউলের জায়গাটা রয়েছে, তাহলে আমাদেরকে মোটামুটি একটা ইম্পর্টেন্ট জায়গাগুলোকে ধরেই কিন্তু চলতে হবে, ঠিক আছে? তো এই বাউলের জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে কিন্তু তোমাদের পরীক্ষাতে, ঠিক আছে? বোঝা গেল? এরপরে 3 নাম্বারের যে প্রশ্নটা রয়েছে সেটা কি না, ময়মনসিংহের গীতিকার সাহিত্য মূল্য বিচার করো। এবং শেষ যে প্রশ্ন, যে অষ্টাদশ শতাব্দীর কবিওয়ালাদের সম্পর্কে আলোচনা করো। ব্যাস, এখান থেকে এই কটা প্রশ্ন করলে আশা করি পেয়ে যাবে, ঠিক আছে? তো এই গেল পুরো সাজেশনটা চলে গেলো। এটাকে সাজেশন বলা যাবে না, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কিন্তু তোমাদেরকে এখানে আমি তুলে ধরেছি। আরও অনেক প্রশ্ন হয় এই জায়গা থেকে, অনেক প্রশ্ন। যদি করব বলা হয় তাহলে মোটামুটি এখান থেকে 70-80টার উপরে প্রশ্ন চলে যাবে, যদি করব মানে ভাবা যায়, ঠিক আছে? তাও যেগুলো ইম্পর্ট্যান্ট সেইগুলো তোমাদের সামনে তুলে ধরা হলো। এরপরে এই যে কটা প্রশ্ন দিলাম সেইগুলো থেকে বেছে নিয়ে যেগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো তোমাদেরকে মাস্ট করতেই হবে, সেটা আমি বলছি। 1 নাম্বার যেটা করতেই হচ্ছে সেটা হচ্ছে চর্যাপদের সমাজচিত্র। দ্বিতীয় হচ্ছে মঙ্গল কাব্যের উদ্ভব ও বৈশিষ্ট্য। তৃতীয় হচ্ছে কি না, অনুবাদ কাব্যের ধারায় কৃত্তিবাসের অবদান। চতুর্থ হচ্ছে সৈয়দ আলাউলের কবি প্রতিভা। পঞ্চম হচ্ছে ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা যায় কিনা। তারপর হচ্ছে বাউল গান, লালন ফকির। তারপর হচ্ছে বিদ্যাপতির কবি কৃতিত্ব, হ্যাঁ। 8 নাম্বার হচ্ছে ভারতচন্দ্রকে যুগসন্ধিক্ষণের কবি বলা যায় কিনা আলোচনা করো। 9 নাম্বার হচ্ছে তুর্কি আক্রমণ এবং 10 নাম্বার হচ্ছে বাঙালি সমাজ জীবনে চৈতন্যদেবের প্রভাব। এই 10টা প্রশ্ন স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও। এই 10টা প্রশ্ন খুব বেশিভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। এই 10টা প্রশ্ন খুব ভালোভাবে আমাদেরকে কিন্তু রেডি করে যেতে হবে। এই 10টা প্রশ্নের মধ্যে আমি আশা রাখছি মানে যে এই জায়গা থেকে যে প্রশ্নগুলো রয়েছে, মানে এমন প্রশ্ন যে এইগুলো পরীক্ষাতে আসে। তোমাদেরকে তো 5টা করতে হবে 5 নাম্বারের, তাই তো? এবং 10টা করতে হবে 2 নাম্বারের, তাহলে টোটাল 7টা প্রশ্ন, তাই তো? লং কোশ্চেন। আর এখানে আমি 10টা দিয়েছি। তো এখান থেকে মোটামুটি আশা রাখছি 4টে মতো পেতেই পারো, 4টে থেকে 5খানা মতো আশা রাখছি। তারপরে কেমন প্রশ্ন বানাবে জানি না, ঠিক আছে? কেননা আমরাও ধোঁয়াশার মধ্যে আছি কিভাবে প্রশ্ন হবে, কারণ একটা কোশ্চেন পেপার হাতে চলে এলে সুবিধা হয়ে যায়। তো এই প্রশ্নগুলো মোটামুটি তোমাদেরকে এই যে 10টা প্রশ্ন এগুলো কিন্তু করতেই হবে মাস্ট। আর উপরে যে প্রশ্নগুলো আমি দিয়েছি একটা 6টা পার্টে ভাগ করে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদেরকে লেখানো হবে। তো তার আগে আমরা এই যে 10টা যে প্রশ্ন রয়েছে এই 10টা প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করব। পরপর এই 10টা প্রশ্নের উত্তর ইউটিউবে প্রথমে দেওয়া হবে, তারপরে বাকিগুলো ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাব, ঠিক আছে? বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের পুরো সাজেশন, হ্যাঁ। ভিডিওটা একটু বড় হলো আর সাজেশনটাও একটু বড়, কেননা তোমরা জানো যে তোমাদের সিলেবাসটাও কিন্তু অনেকটাই বড়, তাহলে সাজেশন বা প্রশ্ন কিভাবে কম হতে পারে বন্ধুরা তোমরা একটু বলো, তাই না? তো যাই হোক, ভিডিওটা পেয়ে যদি তোমরা উপকৃত বলে মনে করছো তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারো। আমি আর অন্য কিছুই বলছি না। তবে আজকে একটু শেয়ার করতে বলবো এই কারণেই, কেননা অনেক ভাই বোন রয়েছে যারা টিউশন পড়ে না, তাদের হাতে যদি এই সাজেশনটা পৌঁছে যায় তাহলে হয়তো তারাও একটা ভালো রেজাল্ট করার আশা দেখতে পারে। এর পরবর্তী সময় তো এখানে সাজেশনে দেওয়া প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু লেখানো হবে, ঠিক আছে? সত্যি বলছি লেখানো হবে। তোমরা দেখবে তোমাদের মার্চের 2 তারিখ আসার আগে তোমাদের যতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু ইউটিউবে আপলোড করা হবে, প্রতিদিন একটা করে আপলোড করা হবে, ঠিক আছে? তো সেগুলো তাদের হাতে পৌঁছে যাবে এবং তারাও একটা ভালো রেজাল্টের আশা রাখতে পারে, ঠিক আছে? তো যাই হোক, অনেক মানুষ থাকে যারা আর্থিকগত দিক দিয়ে একটু পিছিয়ে, তারা টিউশন নিতে পারে না, কেননা এখন বর্তমানে টিউশনের যা দাম 700, 800, 900 টাকা করে পার মান্থ, 600, 650, 700 পার মান্থ তোমার ফিজ লাগে, তাই না? তো একটা সেমিস্টার ক্রস করতে অনেকটাই টাকা চলে যায়। তো এই হচ্ছে বিষয়। তো একটু শেয়ার করে দিতে পারো, হ্যাঁ। তাহলে অনেকেরই সুবিধা হয়ে যায়, এই আর কি। তো চলো, সকলে ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো, চাপ নেওয়ার কোনো কারণ নেই, হ্যাঁ। আমি আছি পাশে, যাবতীয় যা প্রবলেম হবে কমেন্ট করে জানাতে পারো। আর যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো ভালো করে তোমাদেরকে রেডি করতে হবে, আমি উত্তরগুলো তোমাদেরকে লেখাবো এবং এই চ্যানেলেই তোমরা উত্তরগুলো প্রতিদিন একটা করে সন্ধ্যের সময় পেতে থাকবে। সন্ধ্যে 9টার বা 10টার মধ্যে ইউটিউবে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? সন্ধ্যে 9টা বা 10টার মধ্যে, কোনোবার হয়তো দুপুরে চলে আসতে পারে, ঠিক আছে? কিন্তু মনে রাখবে সন্ধ্যে 9টা থেকে 10টার মধ্যে কিন্তু তোমরা ইউটিউবে প্রশ্ন উত্তর কিন্তু পেয়ে যাবে। যে প্রশ্নগুলো আমি এখানে দিলাম তার উত্তর কিন্তু প্রতিদিন একটা কিংবা দুটো করে তোমরা পেতে থাকবে, ঠিক আছে? এই হচ্ছে পুরো ডিসকাশন। তো যাই হোক,
সকলে ভালো থাকো, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো, একদম চাপ নেবে না। শর্ট কোশ্চেনের প্রতি একটু জোর দাও, হ্যাঁ, আর লং কোশ্চেনগুলো একটু ভালো করে দেখতে থাকো এবং বাড়িতে বসে প্র্যাকটিস করো। চলো তাহলে আজকে এত দূর অবধিই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? চর্যাপদের সমাজচিত্র কিংবা তুর্কি আক্রমণের ফলাফল, কিংবা না হলে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কোন প্রশ্নটি আমি প্রথমে লিখাবো, ঠিক আছে? যে কমেন্ট করবে সেটাকে আমি পিক করে নিয়ে আমি সেই প্রশ্নের অ্যান্সারটা দিয়েই কিন্তু শুরু করব। ওকে চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে চলো।